নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি নতুন পর্ব নিয়ে আমি পারমিতা আবারও আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আপনাদের ভালো রাখতেই কিন্তু আমরা বারবার করে চলে আসি আপনাদের কাছে, যেখানে আমরা বারবার করে আপনাদের বলতে চাই জীবন কতটা অমূল্য, জীবনকে আমরা কতটা ভালোবাসতে পারি, সমস্ত প্রতিকূলতা এবং বাধাকে একপাশে ঠেলে দিয়ে জীবনকে আমরা কতটা হাসি মুখে বরণ করে নিতে পারি। আপনারা জানেন যে প্রতি পর্বে আমাদের বিশেষ অতিথিরা থাকেন এবং তারা তাদের গল্প, তাদের সত্যটুকু আপনাদের কাছে তুলে ধরেন, যাতে করে আপনারা অনুপ্রাণিত হতে পারি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন এমনই একজন বিশেষ অতিথি, একজন ভীষণ লড়াকু মহিলা। আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আলপনা চৌধুরী, মাসকম ডিপার্টমেন্ট, হেড অফ দ্য মাসকম ডিপার্টমেন্ট, ডন বস্কো ইউনিভার্সিটির। আরও একটি পরিচয় তার রয়েছে, তিনি কিন্তু আমার সহপাঠিনী। তাই ভীষণভাবে তোকে স্বাগত জানাচ্ছি আলপনা। ভীষণ ভালো লাগছে, গর্ববোধ করছি যে আমার স্কুলের সহপাঠিনী এই মুহূর্তে আমার মুখোমুখি বসা একজন যোদ্ধা হিসেবে। কেমন লাগছে তোর? খুব ভালো। আসলে টিভিতে আসা বা টক শোতে অনেক এসছি, কথা বলেছি, বাট মোস্টলি আমার সাবজেক্ট নিয়ে, কেরিয়ার কাউন্সেলিং নিয়ে। কিন্তু আজকে এটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমাকে তুই ডেকেছিস আমার জীবন নিয়ে কথা বলার জন্য। সো আই এম ভেরি এক্সাইটেড, খুব ভালো লাগছে। আসলে হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই তো কোনো না কোনো গল্প থাকে, গল্পের প্যারামিটারটা আমাদের আলাদা হয় হয়তো। প্রত্যেকেরই আমাদের কোনো না কোনো যুদ্ধ থাকে, কিন্তু কখনো সেটা হয়তো খুব বেশি করতে হয় কাউকে। তো আমি দেখেছি তোর যুদ্ধ, তোর প্রতিদিনের যুদ্ধ বা নিজেকে এস্টাবলিশ করার যুদ্ধ, আমরা সেগুলো একটু তুলে ধরতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের কাছে আর কি। তো প্রথমে জানতে চাইবো, নিজেকে তোর কি যোদ্ধা বলে মনে হয়? নিশ্চয়ই মনে হয়। আমি ভাবি যে আমি যোদ্ধা, এবং আমি উইনার, আমি জিতে যাওয়া যোদ্ধা। বাহ, দ্যাটস দ্য স্পিরিট। ইয়েস। সো আমার মনে হয় যে আমরা সব মহিলারাই তো যোদ্ধা, তুইও যোদ্ধা, আমিও যোদ্ধা, আমাদের এই দেশে প্রায় আমরা সবাই যোদ্ধা, কিন্তু আমি জিতে যাওয়া যোদ্ধা। এবং আমি ভাবি যে আমার যুদ্ধটা চালিয়ে রাখতে হবে, কারণ আমার মেয়ে, আমাদের মেয়েরা, আগামী সমাজ, আমাদের যে নেক্সট জেনারেশনের মেয়েরা, আমার মনে হয় ওরা আমাদের এই যুদ্ধ বা যুদ্ধের এই গল্প থেকে অনুপ্রেরণা পাবে। সো ডেফিনেটলি যোদ্ধা এবং উইনিং যোদ্ধা। বাহ, সেটাই মানে আরো বেশি করে গর্ববোধ হচ্ছে যে একজন জিতে যাওয়া যোদ্ধা এই মুহূর্তে আমার পাশে, তার জীবনের গল্প আমরা শুনবো। একটু শুরু থেকে তবে শুরু করি। তুই শিলচর শহর, একটা প্রান্তিক শহরই বলা চলে, ওই শহর থেকে বেরিয়ে এসে একটা মহানগরীতে তুই নিজেকে প্রতিষ্ঠিত করার কথা ভাবছিস, যেখানে ভাষাটা তোর কাছে একদমই অচেনা বা অজানা। তো এই যে একটা ভাষার ব্যবধান, কোনো ক্ষেত্রে সংস্কৃতির খানিকটা ব্যবধান, তুই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিস একটা অন্য শহরে। তুই থেকে যেতে পারতি শিলচর শহরে, সেই সুবিধাগুলো হয়তো ছিল সেখানে, কিন্তু তুই বেরিয়ে এলি। তোকে মানে কতটা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে? শিলচরে থাকাকালীন ভাষাটা নিশ্চয়ই বলতে পারতাম না, কিন্তু যেহেতু আমার বাড়িতে অ্যাসামিজের একটা চর্চা ছিল, বাবা বলতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন, একটা এনকারেজমেন্ট ছিল বাড়িতে। মামনুরা ইসলাম আমি আগেই পড়েছি, কিন্তু অ্যাসামিজ ভার্সনটা পড়িনি, ইংলিশটা পড়েছিলাম, ইংরেজিটা পড়েছিলাম। তো ভাষাটা বুঝতে পারতাম কিন্তু বলতে পারতাম না, যেটা একটা বড় অবস্টেকেল পরে হয়েছিল। শিলচর থেকে বেরিয়ে আসা, যেখানে কমিউনিকেশন একটা বিরাট আর ইংরেজিটাই মাধ্যম ছিল। তো শিলচর থেকে দিল্লিতে চাকরি করলাম, দিল্লি থেকে আবার ফিরে আসলাম শিলচরে, বিয়ে হলো, ফিরে আসলাম শিলচরে। শিলচর থেকে বেরিয়ে আসার ডিসিশনটাও ওই আমার সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার একটা চেষ্টার জন্যই বেরিয়ে আসতে হলো। শিলচর থেকে বেরিয়ে এসে যখন প্রথম আমি এই শহরে আসি, তখন ভাষাটা ডেফিনেটলি একটা অবস্টেকেল ছিল। চাকরি খুঁজছিলাম তখনও, কারণ আমার শিলচরের চাকরিটা আমি তখন ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা। তো যখন আমি এখানে চলে আসলাম এই শহরে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে রাখলাম এবং ইভেনচুয়ালি একটা চাকরিও পেলাম। কিন্তু যেহেতু আমি গণমাধ্যমেরই স্টুডেন্ট এবং
আমার কাজটা প্রায় পোড়ানো ছিল, কিন্তু এইবার ভাষাটা একটা রপ্ত করার দরকার ছিল। তাতে অনেকেই খুব সাহস জুগিয়েছে। বই পড়েছিলাম, খুব নিয়ম করে নিউজ পেপার পড়তাম, অ্যাসামিজ নিউজ পেপার পড়তাম, যাতে ভাষাটা খুব টকশো শুনতাম। এবং কাজে কাজে থাকতে অনেক বন্ধু বান্ধব মানে হলো। কিভাবে অ্যাডাপ্ট করা যায় সেটা তো প্রতিনিয়ত একটা চেষ্টা চেষ্টা ছিল। আমি কিন্তু চেষ্টা করেছি, আমি চেষ্টা করে এই ভাষা শিখেছি। এবং আমার ওই কাজের ক্ষেত্রে যেটা হয়, বন্ধু বান্ধব অনেকে হলো যারা অলরেডি কিছু টিভি চ্যানেলে কাজ করছিল, বা যারা অ্যাসামিজ খুব ভালো বলে, বা যারা অ্যাসামিজই, ওদের কাছ থেকে কিন্তু আমি খুব ইন্সপিরেশন পেয়েছি। ওরা আমাকে হেল্প করেছে শিখতে। এবং আমি বলা শুরু করেছি প্রথমে, মানে অবভিয়াসলি প্রথমে খুব ভালো বলতে পারতাম না, কিন্তু আমি থেমে যাইনি। আমি একটা জিনিস আমার সবসময় ভাবতাম যে যদি আমি হার্ডওয়ার্ক করি আর কনসিস্টেন্সিটা রাখি, তাহলে আমি নিশ্চয়ই এই শহরেও আমি খুব সো আমি কিন্তু কনসিস্টেন্টলি আমি প্র্যাকটিস করেছি, একা বলেছি, অনেকের সাথে যারা এই ভাষা জানে না ওদের সাথে বলেছি, যাতে ভুলটা ধরা পড়ে না। তারপর ধীরে ধীরে করে আমার মনে হয় যে আই হ্যাভ স্টার্টেড অ্যাডাপ্টিং দ্য ল্যাঙ্গুয়েজ এন্ড বলতে পেরে গেছি। ভেরি গুড। ওইটা একটা স্টেজ ছিল, কিন্তু ওই স্টেজের মধ্যে আমার বন্ধু বান্ধব, আমার চাকরি যেখানে করতাম সেখানটার আমার কলিগসরা আমাকে হেল্প করেছে, এবং আমার স্টুডেন্টরা কিন্তু আমাকে খুব হেল্প করেছে। ওরাও আমাকে এনকারেজ করেছে, হ্যাঁ ম্যাডাম আপনি ভাষাটা শিখতে হয়। এটা ভীষণ সুন্দর একটা সম্পর্ক না, একজন শিক্ষক যখন তার ছাত্রছাত্রীদের থেকেও কিছু শিখছে। আমরা তো প্রতিনিয়ত শেখা, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত না জীবনের। আমরা শিখছি হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা আমার বাবা আমাকে বলছিলেন, আগেও বলতেন, তখনও বললেন যখন আমি ভাষা শেখার চেষ্টা করছিলাম, দুটো বলতেন যে আসামে থেকে তো আমরা সবাই আসামিজ, অসমীয়া, আসামিজটা শেখা খুব দরকার। আর দ্বিতীয় উনি বলতেন যে যখন আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, তখন তার সঙ্গে জড়িত গানগুলো ভালো বুঝবো, সাহিত্যটাকে আরো বেশি এনজয় করব। সো এইটাও আমার একটা, আমার এইটাও একটা ছিল যে এবারে আমি মামনি রাইসম পড়বো যখন, বা হেমেন বরগোহাই পড়বো, এবার উনাদের ভাষাতে লেখাটাই পড়বো, অসমীয়াতেই পড়বো, তো ট্রান্সলেশন ভার্সন পড়বো না। তো আই থিঙ্ক ওটা আমার একটা ইন্সপিরেশন ছিল। ইন্সপিরেশন আসলে আমি গুটিয়ে ফেলেছি বিভিন্ন জায়গা থেকে, কারণ আমার ইচ্ছেটা ছিল বলে আই হ্যাভ টেকেন ইন্সপিরেশন ফ্রম ডিফারেন্ট প্লেসেস। হ্যাঁ, খিদেটা ছিল। ইচ্ছে থাকলে যে কোনো কিছু সম্ভব। এবারে কাজের ভূমিকা, তুই পুরোপুরি প্রতিষ্ঠিত একজন স্বনির্ভর, কিন্তু আরো একটু যদি ব্যক্তিগত জীবনে ঢুকি, সেই পরিসরে সম্পর্কের ভূমিকা তুই যদি একটু বলিস। অম্ল, মধুর, তিক্ত, তোর জীবনে সম্পর্কের অভিজ্ঞতা কেমন? প্রথম ছোটবেলাটা খুব ভালো ছিল, তুই ছিলি, তুই জানিস। আমরা খুব সুন্দর মধুর একটা খুব ভালো, ভালো ছিল, খুব ভালো ছিল। আমার মনে হয় যে আই হ্যাড ওয়ান অফ দ্য বেস্ট চাইল্ডহুড। আমার মা বাবারা ভালোবাসাতেই বড় হয়েছি। বাড়িতে শিক্ষাটা খুব প্রায়োরিটি ছিল, আমরা সবাই একসাথে পড়েছি স্কুলে, স্কুলের পরিবেশ কত ভালো ছিল, টিচার হেল্পফুল ছিলেন। কিন্তু তারপর যেটা তিক্ততা হয়, আমার মনে হয় সবার জীবনেই হয়তো হয়, আমার একটু বেশি হলো। এই তিক্ততাটা খুব বাজে ছিল। আমার বিয়ের পর কিছুদিনের মধ্যেই আমার মেয়ে, আমি জানলাম যে আই এম এক্সপেক্টিং, আমার মেয়ে হলো, সেটা খুব সুন্দর অভিজ্ঞতা ছিল। কিন্তু বিয়ের পর থেকে আমার জীবনের মধ্যে একটা তিক্ত অভিজ্ঞতাটা শুরু হলো। হ্যাঁ, যেমন ধর আমার শ্বশুর বাড়ির থেকে খুব একটা বেশি সম্মানটা ছিল না, কোথাও না কোথাও একটা সম্মানের একটা লেকিং ছিল। ফিল করতাম যে ঠিক যেটা সম্মান, শিলচর শহরে। তারপর ওই স্বামীর জায়গাটাও ঠিক ছিল না, ওখান থেকেও সম্মানটা ঠিক পাচ্ছিলাম না। নিজের কোনো বলার জায়গা ছিল না, মতামত দেওয়াটা একটা ক্রাইম বলে মনে হতো, আমার মতামতটা নেওয়া হতো না। মোস্টলি ইট ওয়াজ, মানে কি বলবো, ওটাকে থোপে দেওয়া হতো আমার উপরে। তো আমার মেয়েকে নিয়ে যখন আমি ইভেন ওর হেলথ নিয়ে যেগুলো ডিসিশন, ওটা তো বিভিন্ন ধরনের খারাপ পেতেন সবাই, যে বিকজ আমি আমার মেয়ের হেলথের জন্য কিছু বলছি ভালোর জন্য, মানে ওইগুলো ব্যাপারে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। সো আমার মনে হয় ওই তখন থেকেই একটা তিক্ততার একটা জার্নি, হ্যাঁ, শুরু। এবং তিক্ততার শুরুর সাথে সাথে একটা গ্যাপও শুরু হয় আমার আর আমার হাজবেন্ডের মধ্যে, একটা সম্পর্কের গ্যাপ। তো ওই গ্যাপটাতে যেটা হচ্ছিল যে আই ওয়াজ
আইসোলেটেড, ওরা একটা টিম ছিল, ওটার মধ্যে আমি ওই টিমের মেম্বার ছিলাম না, আমি ছিলাম ওই ফ্যামিলিতে থেকেও একটা And you বাইরের felt লোক। that, মানে এই তিক্ততা হ্যাঁ, মানে প্রচন্ড কষ্টদায়ক না? কষ্টদায়ক, হ্যাঁ। তুমি I was not isolated part feel of করছো, the তুমি ওই family. ফ্যামিলির পার্ট হ্যাঁ, মানে কেউ হতে দিচ্ছে না, বা তুমি নিজেকে মনে করতে পারছো না। মনে করতে পারছি না। কাজ করছিলাম, তখনও কাজ করছিলাম, কাজটা আমি ছেড়ে দিইনি। চাকরি একটা করছিলাম শিলচরেও, ওমেন্স কলেজে তখন আমি পড়াতাম। তখন আমার পিএইচডিটা চলছিল, আমি পিএইচডি করছিলাম। আমার মা খুব ইনসিস্ট করছিলেন আমাকে পিএইচডিটা করার জন্য। তো আমার এক্সপিরিয়েন্স কিছু ছিল, তো পিএইচডিটা করছিলাম, এটাতে আমার মার ইন্সপিরেশন ছিল। ছোট একটা বাচ্চাকে নিয়ে 6 মাসের 5 মাসের, খুব কষ্ট হচ্ছিল, বাট আমি করে যাচ্ছিলাম, পড়াশোনাটা ঠিক রেখেছিলাম। তারপর যেটা হলো, খুব বেশি গ্যাপ হয়ে গেল। আর যখন খুব বিয়ের মধ্যে না শুধু হাজব্যান্ড আর ওয়াইফ থাকতে লাগে, ইট শুড নট বি ক্রাউডেড। আমার বিয়েটা ক্রাউডেড হয়ে গেছিল, তো সকলে মানে এসে suggestion সকলের দিচ্ছেন না, বা সেটাও পরামর্শ। ছিল, এবং ওখানে থার্ড পার্সনও ঢুকে গেছিল। আর কোনো স্টেবল থার্ড পার্সন ছিল না, আজকে একজন কালকে আরেকজন থার্ড পার্সন আসছিল। বিভিন্ন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হচ্ছিল আমার হাজবেন্ডের, সেটাতে আমি কষ্ট পাচ্ছিলাম। আর আশ্চর্যের কথা, যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হচ্ছিল তার, ওর প্যারেন্টসরা কিন্তু ওকে সাপোর্ট করছিলেন, তার মানে ওরা খুব বড় গলায় ওকে বলছিলেন না যে দিস ইজ রং। মানে ছেলেরা তো ওরকম করেই, হতেই পারে, বাইরের শহরে থাকে ছেলে, খুব হি ইজ রিচ, কত টাকা ইনকাম করছে, তো এরকম হই, মানে ছেলেরা তো ওরকম করে, ইট ওয়াজ সো অবভিয়াস ওদের জন্য। যেটা আমার কাছে মেনে হ্যাঁ, নেওয়া, মানে মেনে নিতে, আমাকে মানে মেনে নিতে বলা হচ্ছিল যে তুমি এটাকে সঙ্গে মানিয়ে নাও, এগুলো হয়। এবং ওই মানিয়ে নেওয়াটা আমার দ্বারা হচ্ছিল না, এবং সেই মানিয়ে নেওয়া না মানিয়ে নেওয়ার ওই সময়টাতে আমি আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ে তখন খুব ছোট ছিল, 2 বছর 2.5 এরকম হচ্ছিল, তখন আমি এই শহরে চলে আসি। তো আমার এই শহরের মধ্যে আমার শুরুটা কিন্তু খুব তিক্ততা দিয়ে, কিন্তু চাকরি খুঁজছিলাম, চাকরি একটা পেয়েও গেলাম, জোগাড়ও করলাম, খুব ভীষণ ভালো, একটা tough খুব situation খুব ভালো তখন। স্যালারি পেতাম না তখন, কিন্তু চাকরি একটা ছিল। কিন্তু তারপর যেটা হলো, আসলে ডিসিশনটা আমি নিলাম, চয়েসটা আমার কাছে ছিল, কিন্তু আমি দেখলাম যে আমার চুপ থাকা না, আমি আমার সেলফ রেসপেক্টটাকে বেছে নিলাম। চুপ থাকলে থাকতেও হয়তো বা পারতাম, যেটা অনেকেই পারে না কিন্তু। তো সেলফ রেসপেক্টটাকে বেছে নিলাম। আর আমি কিন্তু জানতাম, আর এই সেলফ রেসপেক্টটা কিন্তু আমি মানে একদিনে হয়নি, এটা ওয়ান ডের ব্যাপার ছিল না, ধীরে 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 করে আমি, তিল তিল করে আমি গ্রো করলাম, এবং আমি ভাবলাম যে এবার লড়তে হবে। আই ওয়াজ মেকিং মাইসেলফ প্রিপেয়ার টু ফাইট। আরো শুনবো এবং দর্শকদের কাছেও পৌঁছাবো, কিন্তু তার আগে আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। দর্শক বন্ধুরা কোথাও চলে যাবেন না, আমরা আবারও ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে। বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের সঙ্গে রয়েছে ডক্টর আলপনা। আলপনার কাছে আবার ফিরে যাচ্ছি। আলপনা, তুই বলছিলি তোর সম্পর্ক নিয়ে। তো এই এই যুদ্ধের মাঝে কেরিয়ারটাকেও এস্টাবলিশ করতে হচ্ছিল। তো আমি যেটা বললাম আগে, যে আমি চুপ থাকাটাকে আসলে আপোষ করিনি। আমি ভেবেছিলাম যে আমি এবারে লড়বো, এবং আমি এটা দিয়ে চুপ থাকবো না, আমি এটা থেকে বেরিয়ে আসবো। তো বেরিয়ে আসার ডিসিশনটা, তার মানে ইট ওয়াজ, হ্যাঁ, এটা একটু মিউচুয়াল ছিল। কথা বলা হলো, আমার মা বাবারা সবাই চেষ্টা করেছিলেন ব্যাপারটাকে যাতে, মানে যেটা হয় আমাদের সমাজে, কিন্তু আমি ওটার সাথে আপোষ করিনি, আমি চুপ থাকিনি। আমি ভেবেছিলাম যে আমি বেরিয়ে আসবো, এবং বেরিয়ে এসেছি। তারপর ডিভোর্স ফাইল করা হলো, লিগ্যাল অ্যাসপেক্টটা এসে গেল এবারে। সেটা কি তোর তরফ থেকে? না, ওই ফাইল করেছিল, কারণ আমি বলেছিলাম, বিকজ ও বেরিয়ে যেতে চাইছিল, আমার উপরে প্রেশার দিচ্ছিল যাতে আমি ডিসিশনটা নেই, বা আমি সবাইকে বলি যে সমাজে যে আমিই চাইছি, আমি আপোষ করতে পারছি না। বাট আমি ওকে বললাম যে আমি করব না, তুমিই করো। তো মেনে গেল সে, বোধহয় আমাকে এত থ্রেটেনিং ওর মনে হয়নি।
তো মেনে যখন গেল তখন ওই লিগেল যুদ্ধ একটা শুরু হলো। আমার এখনো মনে আছে আমি যখন ফার্স্ট দিন আমি যখন এই আমাদের যেটা ফ্যামিলি কোর্ট যেটা থাকে ওটাতে গেছিলাম, ওই সময়টা খুব ডিফিকাল্ট ছিল তার মানে মেন্টালি ডিফিকাল্ট ছিল, অসুস্থ হয়ে পড়ছিলাম বারবার। তখন কিন্তু আমি হেল্প নিয়েছিলাম। আমি পড়াশোনা তো চালিয়ে যাচ্ছিলাম, বই পড়তাম, অনেক লোকের কথা শুনতাম, ইন্টারভিউগুলো শুনতাম, অনেকে যুদ্ধের গল্পও শুনতাম আমি। তখন আমার মনে হলো যে আমার এই যে মানসিক যেটা কষ্ট হচ্ছে সেটার জন্য আমার একটু হেল্প দরকার। তখন কিন্তু আমি একজন সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করেছিলাম এবং সেটা কিন্তু আমার জন্য খুব ভালো হয়েছিল। আমাকে কিন্তু কেউ বলেনি, কারণ ওর সময় কিন্তু আমি সম্পূর্ণ একা ছিলাম। হ্যাঁ, বাঁধন থেকে বের করে যে আমাকে কথা বলতে হবে, আমি আমার কষ্টটা দূর করতে পারবো। কোথাও তো একটা কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ, সম্পর্ক ভাঙার যন্ত্রণা হচ্ছিল, আমি ফিজিক্যালি খুব কষ্ট পাচ্ছিলাম। আর যেটা মানে আমার মাথায় যেটা সবচেয়ে বড় যেটা চিন্তা ছিল যে আমার মেয়েটাকে, আমার যে কোনো ভাবেই হোক আমার মেয়েটাকে একটা ভালো সুস্থ জীবন দিতে হবে, তার জন্য আমার সুস্থ থাকতে হবে, ফিজিক্যালিও এবং মানসিকভাবেও, মেন্টালিও। তো আমার বন্ধু কথাটা আসলে ডক্টরের কাছে যাওয়ার কথাটা খুব ইন্টারেস্টিং। আমার একজন বন্ধু, সে মুম্বাইতে একটা পাবলিক রিলেশন ফার্মের সে নিজে শুরু করেছে বিজনেস। ও আমাকে একদিন জিজ্ঞেস করছিল, আলপনা বলতো তোর কি করতে ভালো লাগে, তোর হবিসগুলো কি? ওকে না আমি 10 মিনিট জবাব দিতে পারিনি পারমিতা। 10 মিনিট আই টুক টাইম ওকে বলার জন্য যে আমার হবিস লাগে। হ্যাঁ, তার মানে তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি তো নিজেকে ভুলেই গেছি এই পুরো জার্নিটাতে, যে আমার এই যুদ্ধের ফ্যামিলির এই ডিলেমাস গুলোর মধ্যে আমি কোথাও আমাকে হারিয়ে ফেলছিলাম। তখন আমি ডিসিশন নিই যে আমার কারোর সাথে কথা বলতে হবে এবং আমি সাইকোলজিস্টের কাছে যাই এবং উনি কিন্তু আমাকে খুব হেল্প হয়েছিল। আমি কয়েকটা সেশন নিয়েছিলাম ওনার সাথে। কত দরকার, ওনার সাথে আমি কথা বলেছি, আমরা চাপ ফিল করছি খুব। হ্যাঁ, তো ওই একটা আমার একটা ছিল। আর ওনার কাছে যাওয়া, কথা বলাতে আমি কিন্তু অনেক সাহস পেয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কেউ ছিল না, কেউ ছিল না। আমার মা বাবাও চাইছিলেন আমি আপোষ করে নিই, আর বাকিরা তো সবাই চাইছিলই। সো ডিভোর্সের সাথে পরিচয়টা তখনই আমার হয় এবং ফ্যামিলি কোর্টে সিদ্ধান্ত নিয়েছিস যে বেরোবো, আর থাকছি না, যেখানে সম্মান নেই সেখানে আর থাকবো না। তো ওই সময়টাতে ডিভোর্সটা তো একটা লেভেল, একটা তো ট্যাগ। আর আমাদের সমাজ তো মেয়েদেরকে লেভেল লাগাতে তো খুব ভালোবাসে বা একটা লেভেল লাগিয়ে দেয়। আলপনা, আমি একটু জানতে চাইবো, এই যে ডিভোর্সি তোর পরিচয়ের সঙ্গে যখন এই শব্দটা জুড়ে গেল, সেটা যথেষ্ট প্রতিকূলতা নিশ্চয়ই তোকে দিয়েছে, তোকে ফেস করতে হয়েছে অনেক কিছু, কিন্তু কোথাও গিয়ে মানে সেটা কি দ্বিধা ছিল, সংকোচ ছিল, না কোথাও গিয়ে একটা মুক্তির আনন্দ? আমার মনে হয় প্রথমে দ্বিধাও ছিল, সংকোচও ছিল। ধীরে ধীরে যখন সময় কাটলো এবং আমি আপোষ করে নিলাম, বা আমি কিছু আমি তোকে একটা এক্সাম্পল বলবো। যেমন ধর আমি কিছু একটা ফ্যামিলি একটা গ্যাদারিং বা একটা কিছু ফ্যামিলির একটা গেট টুগেদার হচ্ছে, ওখানে যখন আমি যেতাম তখন আমাকে অনেকে জানতো যে আমার ডিভোর্স হয়ে গেছে বা প্রসেসটা চলছে, বা আমি আমার হাজবেন্ডের সাথে আর এখন থাকছি না, আমি আমার মেয়েটাকে নিয়ে একা থাকি। আমাকে কিন্তু ওরা ইচ্ছে করে জিজ্ঞেস করতো যে তোর হাজবেন্ড কোথায় রে, ও কি ভালো আছে? ওরা কিন্তু জানতো। সো হোয়াট আই ডিড, আমি না আমার নিজের সম্বন্ধে খুব কনসিয়াস হয়ে গেছিলাম। আই হ্যাভ বিকাম প্রোটেক্টিভ অ্যাবাউট মাই সেলফ, যে আমি আমাকে কোনো আর ট্রমা দেব না। যারা আমাকে এই প্রশ্ন করছে, আমাকে জিজ্ঞেস করছে না যে আমি কেমন আছি, আমার সম্পর্কটা বিষয়ে আরো একটু জানতে চাই, যে হয়তো বা একটু গসিপ করবে বা সিম্পেথি দেখাবে। হ্যাঁ, তো আমি তখন কি করলাম, আমি ওই জিনিসগুলোর থেকে নিজেকে সরিয়ে দিলাম। আমি আমার ফোকাসটাকে আমার কাজে নিয়ে আসলাম। আমি বুঝতে পারছিলাম যে আমার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। কেরিয়ার সব কিছু ছেড়ে দেয়, কিন্তু মানুষের সাফল্য কিন্তু মানুষকে কখনো ছাড়ে না। সো আই রেন আফটার মাই সাকসেস। আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু লড়াইয়ে একদম ঝাঁপিয়ে পড়লাম। আমি খুব কাজ করেছি, ভীষণ হার্ডওয়ার্ক করেছি, এবং আমি দেখলাম ধীরে ধীরে পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেল। এবারে লোকে আমাকে এই প্রশ্নটা করা বন্ধ করে দিল, জিজ্ঞেস করলো যে ক্লাস কিরকম চলছে, প্রমোশন কবে হলো। মনে হয় তোর যখন তুই নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছিস, তোর যে
আর্থিক অবস্থাটা আর্থিক সেটা অবস্থা অনেক উন্নত উন্নত হয়েছে। হয়েছে। তোর ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা যখন খুব একটা স্ট্রং হয়ে ফিনান্সিয়াল যাচ্ছে, স্বাধীনতা যখন এসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমার ডিসিশনটা আমি নিজে নিতে পেরেছি, যারা তখন কথা কি বলতো তোর না। কি মনে হয় সমাজে মানে এই আর্থিকও একটা ব্যাপার, যে এই নিশ্চয়ই ব্যাপার, কন্ডিশনটা নিশ্চয়ই যখনই ব্যাপার। তুই যখন রাইজ করছিস তখন লোকে কিন্তু মানে তোকে আর টার্গেট করছে না। হ্যাঁ, তুই যখন রাইজ করবি, আমার মনে হয় এই রাইজের যে ব্যাপারটা হবে, ইট শুড বি লাউড। আজকাল তো অনেক সুবিধে, সোশ্যাল মিডিয়া কত আছে, ইট শুড বি লাউডার। লাউডার ইন দ্য সেন্স, মানে তুই চেঁচিয়ে সবাইকে বলছিস না, কিন্তু তোর কাজের কাজ মধ্যে যেন কথা বলে। তোর কাজ কথা বলতে হবে। যখন তুই কাজে প্রতিষ্ঠিত হবি, যখন তোর কেরিয়ারটা জায়গাতে এসে যাবে, এটা খুব অনেকটা একটা ইম্পর্টেন্ট কথা বললি যে মানে লাউডলি তোকে কাজ করতে হবে। ইট শুড নট দ্যাট তুমি চেঁচিয়ে তোমার সাফল্যের কথা বলছিস, তোমার কিন্তু কাজ যেন কথা বলে। কাজ যখন কথা বলে, আর যখন ফিনান্সিয়াল একটা যখন স্বাধীনতা আসে, তখন তুমি নিজের ডিসিশনগুলো নিজে নিতে পারো। তো তুই যেটা প্রথম আমাকে জিজ্ঞেস করেছিলি যে ডিভোর্সটা কি হলো শেষে গিয়ে, শেষে কিন্তু ডিভোর্সটা হওয়াতে আমার ভালোই হলো বলে আমি ভাবলাম। যে যদি আমার ডিভোর্সটা মানে এই সময় ফ্রিডম আমার যদি না হতো, তাহলে হয়তো আজকে আমি যা হয়েছি সেটা আমি হতাম না। আমি হয়তো সেই আমার বিয়েটা বাঁচাবার কন্টিনিউয়াস একটা প্রচেষ্টায় যেতে 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 আমি যে আলপনা, আমি যে একটা পিএইচডি করেছি এত কষ্ট করে, আমি যে একটা শিক্ষিত মহিলা, আমার শিক্ষা, আমার যেগুলো ট্যালেন্ট, ওগুলো হয়তো বা কোনো স্থানই পেত না। আমার সেই সত্যি তাই, বিয়েটা বাঁচাবার লড়াইয়ের মধ্যেই আমি হয়তো বা শেষ হয়ে যেতাম। ঠিক তাই। দর্শকদের কাছে একটু ফিরছি, আমরা আলপনাকে শুনছি, ওর লড়াইয়ের দিনগুলো ফুটে উঠছে আমাদের কথাবার্তার মাধ্যমে। এইটুকুই হয়তো বলতে চাইবো আমরা, যে আমাদের কাছে সম্পর্ক খুব প্রেশাস, সত্যি হওয়া উচিত সম্পর্ক, কিন্তু যে সম্পর্কে আত্মসম্মান বোধকে মারিয়ে দিচ্ছে, সেখানে থেকে বেরিয়ে আসাটাই উচিত। এই নিয়ে আমরা আরো কথা বলবো, আলপনা রয়েছে আমাদের সঙ্গে, কিন্তু এবারে আমাদের নিয়ে নিতে হবে আরো একটা ব্রেক। ফিরে আসছি আবারও বিরতির পরে। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমরা সরাসরি চলে যাব আবারও আলপনার কাছে। আলপনা, দ্বিতীয়বার জীবনে তুই আবার সম্পর্কে বাধা পড়লি, সাহস করে এই সম্পর্কের বাঁধনে আবার জুড়লি অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু মানুষটা ভিন্ন সংস্কৃতির এবং ভিন্ন ভাষার, সেই নিয়ে কি প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে? প্রথমে বলবো যে ডিসিশনটা অনেক বছর, আসলে একেবারেই দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, করে দিয়েছিলাম আমি প্রায় 12 বছর পর, 10 ইয়ার্স 12 ইয়ার্স পর আমি এই ডিসিশনটা, লং টাইম। তো আসলে এইবারের যেটা ডিসিশন, সেটা আমার সঙ্গে আরেকজন যোদ্ধাও তার সাথে আছে, সেটা আমার মেয়ে। তো এইবারের ডিসিশনটা আমার থেকে বেশি আমার মেয়ের নেওয়া। বাহ, আমার মেয়ে আমাকে এই ডিসিশনটা নিতে বাধ্য করেছে, এবং যখন আমার মেয়ে এই ডিসিশনটার সাথে দাঁড়ালো, তখন আমার অবভিয়াসলি আমার পরিবার, আমার মা বাবা, আমার 2 বোন এবং আমার বোনের বররা, ওরা সবাই খুব সাপোর্ট করলো, কারণ ওরা আমাকে দেখতে চাইছিল হয়তো বা, যে আমার মেয়ে আমাকে বলতো যে মা, সম্পর্কে স্থিতিশীল, বা এই সম্পর্কটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে আর লড়াইয়ের কোনো সুযোগ নেই, এবারে আমি প্রতিষ্ঠিত, এবারে সে জানে যে হোয়াট আই এম। তুই অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে, অভিজ্ঞতা সঞ্চয় করে একটা ম্যাচিওরড এখন। সো সম্পর্কটা ওইভাবেই হলো। আর আমার মনে হয় সংস্কৃতি, ভাষা, ওগুলো কিছু ম্যাটারই করে না যখন রেসপেক্টটা থাকে। তো এই সম্পর্কটা সম্মানের সম্পর্ক। বাহ, খুব ভালো লাগলো শুনে আলপনা, সত্যি মানে সেটা সত্যি একটা আনন্দের খবর। এখন একটু জানতে চাইবো যে ইতিমধ্যে তোর ঝুলিতে নানা রকমের সম্মান রয়েছে, এবং ইতিমধ্যে তুই চাণক্য সম্মান, যেটা একটা ন্যাশনাল লেভেলের একটা সম্মান, তুই পেয়ে গেছিস অলরেডি। তো এখন কি মনে হয় জীবনের উদ্দেশ্য কি?
জীবনের উদ্দেশ্যটা খুব পাওয়ারফুল, সিম্পল বাট ভেরি পাওয়ারফুল। এখন প্রায়োরিটিস হলো শান্তি, শান্তি, পিস অফ মাইন্ড। আমার মেয়েকে জীবনে, আমার মেয়ে অনেকটাই এগিয়ে এসছে জীবনে, এখন সে কলেজে পড়ে, কিন্তু আমার ওকে আরও প্রতিষ্ঠিত করব আমি, এটাই আমার এখন সবচেয়ে বড় যেটা স্বপ্ন। আর যেটা কাজ করছি সেটা করব। আমি পড়াতে খুব ভালোবাসি, আমার স্টুডেন্টসদেরকে আমি খুব ভালোবাসি, সো আমি একজন একাডেমিশিয়ান হয়েই রিটায়ার্ড করতে চাই। এবং আমি ভাবি যে যে কাজটা করছি সেটা উইথ এফেক্ট করব, তার মানে আমার জীবন থেকে আমি যা শিখেছি সেটা আমি আমার স্টুডেন্টসদের মধ্যে, আমার আগামী জেনারেশনের মধ্যে আমি পাস করে দিতে চাই, সো দ্যাট দে লার্ন ফ্রম দ্য মিস্টেক্স দ্যাট আই মেড, এবং আমি যা থেকে শিখেছি সেটাই এখন একমাত্র পারপাস, বা শান্তি এবং কন্টিনিউয়াস কাজ করে যাওয়া এফেক্টিভ। অনেক অনেক শুভেচ্ছা তোকে। আমাদের সময় একদম দ্রুত ফুরিয়ে আসছে, কিন্তু তার আগে র্যাপিড ফায়ার খেলতে হবে। ওকে ওকে, তাহলে চট করে জেনে নিতে চাইবো তোর পার্সপেক্টিভ হ্যাঁ। অ্যাবাউট ডিভোর্স। ফ্রিডম, সম্পর্ক, রেসপেক্ট, সমাজ, কনফিউজড বাট চেঞ্জিং, হোপফুল, আমি হোপফুল। সাফল্য, কনসিস্টেন্ট, খুব দরকার, মাস্ট, মাস্ট এবং শুড বি কনসিস্টেন্ট। খুব ভালো একটা সময় কাটালাম আলপনা, মানে ধন্যবাদ। ছোটবেলার বান্ধবীকে এইভাবে মুখোমুখি একজন যোদ্ধা হিসেবে দেখতে পেয়ে, শুনতে পেয়ে এবং তাকে পৌঁছাতে পেরে সত্যি ভীষণ গর্ববোধ করছি। Thank you, অনেক অনেক খুব শুভেচ্ছা ভালো রইল। লেগেছে, হ্যাঁ। কিন্তু যেতে যেতে বলবো আলপনা, যারা এই সমস্ত টক্সিক রিলেশন থেকে বেরিয়ে আসতে চাইছেন বা যুদ্ধ করছেন, কোথাও কোনো সংকোচ, দ্বিধা, সত্যিকারের চিত্রটা তাদের তুলে ধরতে দিচ্ছে না, হ্যাঁ, তাদের জন্য তোর কি বার্তা থাকবে? একটাই বলবো যে সম্পর্ক, একটা টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা কিন্তু স্বার্থপরতা একদমই না। ইট ইজ নট সেলফিশ, ইট ইজ সেলফ প্রোটেকশন। আর সাহসটা কিন্তু আমাদের মেয়েদের এবার করতেই হবে, যদি আমরা চাই যে আমাদের আগামী জেনারেশনের মেয়েরা ভালো থাকুক, এবং যাতে ওরা সম্মানের সঙ্গে জীবনটা কাটাতে পারে, তার জন্য আমাদের এবারে সাহস করতে হবে। এবং আমার মনে হয় যারা সাহস করবে এরা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবে, কিন্তু আপোষ করা চলবে না, টক্সিক সম্পর্কে থাকা চলবে না। আর সাহস করলেই কিন্তু, যোদ্ধা হলেই কিন্তু জিত নিশ্চয়ই আসবে। ঠিক ঠিক ঠিক, খুব ভালো সময় কাটালাম। ধন্যবাদ। সেই সঙ্গে আবারও চলে যাচ্ছি দর্শক বন্ধুদের কাছে। দর্শক বন্ধু, এবারে আমাদের বিদায় নেবার পালা, কিন্তু যেতে যেতে আবারও বলবো, আপোষ নয়, আমাদের লড়তে হবে। হার, আমরা হারতে পারবো না, হারতে জানি না আমরা, কিন্তু আমরা সঞ্চয় করব আমাদের অভিজ্ঞতা, আমরা শিখবো, হয় জিতবো নয় শিখবো। এই বার্তাই আজকে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা চাইছিলাম। এবারে বিদায় নেবার পালা, সকলে খুব ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।